দশম শ্রেণীর আলো চ্যাপ্টারটা আমরা এখন পড়ব। তার জন্য আমি একটা টেক্সট বইয়ের সাহায্য নিয়েছি। আর এই বইটা হচ্ছে অভিনব ভৌতবিজ্ঞান, যার লেখক হচ্ছে ধনঞ্জয় সরকার ও অশোক কুমার ঘোষ, ভট্টাচার্য ব্রাদার্সের এটা বই। যদিও এটা হচ্ছে একটু পুরনো ভার্সানে, তা নতুন যে পরিমার্জিত ভার্সান এসেছে সেখানে তোমরা এর থেকে একটু এক্সট্রা কিছু নোটস আকারে কিছু এর সাথে পেতে পারো। আর দেখো, এটা আলো চ্যাপ্টারের প্রথম যে পার্ট আমরা করব সেটা হচ্ছে গোলীয় দর্পণ, যেটা হচ্ছে 5.1 এর পার্ট এই ভিডিওতে আমরা করব। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। তাহলে প্রথমে আমাকে জানতে হবে গোলীয় দর্পণটা কি। না, গোলীয় কোথায় এসেছে? গোলাকার থেকে, অর্থাৎ গোলক থেকে, বৃত্ত নয়, গোলক থেকে। এবার গোলক থেকে দর্পণটা কি? না, গোলীয় দর্পণটা কি? না, দর্পণ হচ্ছে না যেটা হচ্ছে আলোর যেখানে ধাক্কাকে আবার পুনরায় ফিরে আসে। যেমন ধরো আয়না, কোনো বাসনপত্র, স্টিল, এগুলো কি হয়? আলো ধাক্কাকে আবার ফিরে আসে, এগুলোকে বলা কি? দর্পণ। যেমন আমি এক্সাম্পল নিই, সাপোজ দুটো বাটি নিয়েছি, না এই বাটি দুটোকে যদি আমি একসাথে জুড়ে দিই, এটা কি গোল বা বৃত্ত আকার সৃষ্টি হচ্ছে, একটা গোলক তৈরি হয়ে গেছে এটা। এবারে গোলক থেকে যদি মাঝখান থেকে কেটে ফেলি তাহলে একটা কি পাবো? এরকম একটা অর্ধবৃত্তাকৃতি, একটা অর্ধগোলাকৃতি অংশ পাবো। এবার এখানে কি হয়? আলো ধাক্কাকে আবার ফিরে আসছে, যার জন্য চকচক করছে, এখানেও আলো ধাক্কাকে ফিরে আসছে। এই ধরনের গোলক বা অর্ধগোলক বা দর্পণগুলোকে বলছি আমরা কি? গোলীয় দর্পণ। যেমন আমরা চামচ নিয়েও দেখাতেও পারি। চামচ, এই যে অংশটা একটি গোলকের অংশ, তাই এটা কি? এটা হচ্ছে গোলীয় দর্পণ। এবারে গোলীয় দর্পণ সাধারণত দুই প্রকারের হয়। এবার এত কিছু যে পড়া আছে এগুলো তোমরা নিজেরা একটু পড়বে, ঠিক আছে? আমরা এত কিছু ডিসকাস করছি না, মেন জিনিসগুলো ডিসকাস করে যাচ্ছি। গোলীয় দর্পণটা কি? গোলীয় দর্পণ কয় প্রকার হয়? সাধারণত দুই প্রকারের হয়। একটা হচ্ছে উত্তল দর্পণ, আর একটা অবতল দর্পণ। উত্তল দর্পণ কি? না, আমি যদি একটা বাটির কথা কল্পনা করি, বাটির এখানে দুটো অংশ আছে, একটা ভিতরের অংশ যেখানে যে খালা মতন রয়েছে, একটা বাইরের অংশ যেটা হচ্ছে উঁচু মতন রয়েছে। এই বাইরের যে উঁচু দিকটা অঞ্চল, এখানে যদি আলোর প্রতিফলন হয় তাহলে এটা যে দর্পণ হিসেবে ইউজ হবে সেটা বলা কি? উত্তল দর্পণ। অর্থাৎ উত্তল কথার অর্থ কি? উঁচু। তাই উঁচু থেকে উত্তল কথাটা এসেছে। উঁচু ধরনের এই দর্পণগুলোকে বলছি যার বাইরের তলটা হচ্ছে উত্তল আকৃতির বা উঁচু আকৃতি, যেটা আমরা দর্পণ হিসেবে ব্যবহার করছি, সেই ধরনের দর্পণগুলোকে বলবো উত্তল দর্পণ। আর যদি আমরা ভিতরের তলটাকে আমরা দর্পণ হিসেবে ব্যবহার করি, এখানে কি? নিচু বা অবতল আকৃতির রয়েছে, তাহলে এই ধরনের দর্পণ যেগুলোতে ভিতরে অবতল আকৃতি বা নিচু থাকে সেগুলোকে বলা হয় কি? অবতল দর্পণ। আমরা যদি চামচের ক্ষেত্রে দেখাই, বা তোমাদের বইয়েও ছবি রয়েছে, চামচের এই পৃষ্ঠটা উঁচু আকৃতি রয়েছে বা উত্তল আকৃতি রয়েছে, তাই এই দর্পণটাকে বলবো আমরা উত্তল দর্পণ। কিন্তু এই ভিতরের অংশটা কি? নিচু বা অবতল আকৃতি রয়েছে, এই ধরনের দর্পণটাকে আমরা বলবো অবতল দর্পণ। যেটা তোমাদের এই বইয়ের ছবিতে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে নিচু বা খালা মতন অংশটা হচ্ছে অবতল, আর যেটা উঁচু বা উত্তল অংশটা হচ্ছে উত্তল দর্পণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে সংজ্ঞা আকারে লেখা আছে উত্তল দর্পণ, অবতল দর্পণ, তোমরা এগুলো পড়বে। এবার যেগুলো আমাকে জানতে হবে যে গোলীয় দর্পণের জ্যামিতি, অর্থাৎ এখানে গোলীয় দর্পণের বিভিন্ন যে অংশ সেই সম্পর্কে জানতে হবে। আর গোলীয় দর্পণ যেহেতু গোলকের অংশ, তাই এখানে যেহেতু ছবিতে দেখানো হয়েছে তাই এটা বৃত্তাকার মতন করে এঁকে নেওয়া হয়েছে। যদিও এটা বৃত্তাকার হয় না, এটা গোলক হয়। ছবিতে দেখানো হয়েছে যেহেতু, তাই এখানে বৃত্তাকার হিসেবে দেখানো হয়েছে। এবারে বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানবো, যেমন এই যে মধ্যবিন্দু বা মেরু সম্পর্কে জানবো, বক্রতা কেন্দ্র জানবো, প্রধান অক্ষ, আরো অন্যান্য সম্পর্কে আমরা জানবো। যেহেতু এটা গোলকের অংশ, তার জন্য এরকম একটা গোলক এখানে এঁকে নেওয়া হয়েছে। আর এখানে গোলকের কিছুটা অংশ কেটে নেওয়া হয়েছে, M1 থেকে M2 পর্যন্ত গোলকের এই পরিধি বা বলতে পারো, বা যেহেতু ছবিতে দেখানো হচ্ছে তাই এখানে বৃত্তাকার বা পরিধি মতো লাগছে। এই গোলকের এতটুকু অংশ কেটে নেওয়া হলে এই যে অংশটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের দর্পণ। অর্থাৎ এরকম যদি একটা গোলক থাকে, এখান থেকে এইভাবে কেটে নেওয়া হয়েছে, কেটে নেওয়ার ফলে এরকম লাগছে দেখতে। এই দিকটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। আর উত্তল দর্পণ কি? গোলক একটা ছিল এরকমই, গোলক থেকে এখান থেকে এই সাইডটাকে কেটে এইভাবে নেওয়া হচ্ছে, তাহলে এই যে আকৃতি দেখা যাচ্ছে এটা হচ্ছে এই যে উত্তল দর্পণ। এবারে কি, প্রথমে আমরা মেরু জানবো কি না, এই যে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ রয়েছে সেই গোলকের আমরা যদি ব্যাস এইভাবে এঁকে ফেলি, এই ব্যাস যে আঁকছি, বলে রাখি ব্যাস যেটা আঁকছি শুধু ব্যাস নয়, ব্যাসের উভয় দিকে যদি বর্ধিত করা হচ্ছে এখানে, তো এই পুরো লাইনটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ, যেটা হচ্ছে গোলকের কেন্দ্র দিয়েই যাবে। এই পুরো লাইনটাকে বলা হচ্ছে কি? প্রধান অক্ষ। আর
এই গোলীয় দর্পণটা বা এই গোলকটা, এই গোলকের যেটা হচ্ছে কেন্দ্র, সেটা হচ্ছে এই গোলীয় দর্পণ, মানে এখান থেকে এতটুকু, এই গোলীয় দর্পণের বলা হবে বক্রতা কেন্দ্র। কি এই যে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে বলবো এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। আর প্রধান অক্ষ এবং এই যে গোলীয় দর্পণ যে বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই যে ব্যাস বলতে পারি বৃত্তের বা গোলকের, এই প্রধান অক্ষ এবং এই যে দর্পণটা আছে, এদের ছেদ বিন্দু, এই বিন্দুটাকে বলা হচ্ছে দর্পণের মধ্য বিন্দু বা মেরু বা পোল বলা হয়। তাহলে কি কি আপাতত জানলাম না, মেরু সম্পর্কে জানলাম, এই বিন্দুটাকে বলছে মেরু। বক্রতা কেন্দ্র জানলাম, অর্থাৎ এই গোলকের যেটা কেন্দ্র হবে, সেন্টার হবে। আর প্রধান অক্ষ জানলাম, অর্থাৎ গোলকের যেটা ব্যাস বলছি বা ব্যাসে বর্ধিত যে লাইনটা, সেটা হচ্ছে প্রধান অক্ষ। এরপরে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ পরে রয়েছে, যদিও আমাদের পরে রয়েছে, আমি ছবিতে দেখানোর জন্য এখানে বলে দিচ্ছি। এরপরে 4 নম্বর পয়েন্ট রয়েছে বক্রতা ব্যাসার্ধ। না সেটা কি না, এই যে গোলকটা, এই গোলকের ব্যাসার্ধ কোনটা, সি থেকে পি পর্যন্ত, এটা কি গোলকের ব্যাসার্ধ হবে। আর এটাই হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ এই গোলকের যেটা ব্যাসার্ধ সেটাই হবে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এবার উন্মেষটা কি, 4 নম্বর পয়েন্ট রয়েছে উন্মেষ। উন্মেষ হচ্ছে এই গোলীয় দর্পণে যে ছেদ অংশ, অর্থাৎ এই দুই প্রান্ত বা ছেদ বিন্দু যেখানে গোলীয় দর্পণকে কাটা হচ্ছে, এই গোলীয় দর্পণের দুই প্রান্তের বা ছেদ বিন্দুর সংযোজক যে রেখা বা দূরত্ব, M1 পয়েন্ট M2 পয়েন্ট মধ্যে ডিস্ট্যান্স, এই দূরত্বটাকে বলা হচ্ছে গোলীয় দর্পণের উন্মেষ। অর্থাৎ এখানে M1 থেকে M2 পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে গোলীয় দর্পণের উন্মেষ। আর এখানে যেটা জেনে রাখতে হবে, উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কি না, যদি এখানে কোনো রশ্মি এসে গোলীয় দর্পণে আপতিত হয়, যে রশ্মিগুলোই প্রধান অক্ষের ঠিক কাছাকাছি এসে দর্পণে আপতিত হয়, অর্থাৎ মেরুর বিন্দুর ঠিক কাছাকাছি এসে দর্পণে আপতিত হয়, সেই রশ্মিগুলোকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। আর যে রশ্মিগুলো এই প্রান্তের দিকে এসে আপতিত হয়, সেই রশ্মিগুলোকে বলবো আমরা প্রান্তীয় রশ্মি। যেটা পরে রয়েছে, আমরা একটু পরে আবার আলোচনা করব, এখানে বলে দিলাম। যদি কোনো রশ্মি দর্পণে আপতিত হওয়ার সময় যে রশ্মিগুলো প্রধান অক্ষের কাছাকাছি এসে দর্পণের মেরু বা পিচ বা পোলের কাছে আপতিত হয় বা বক্রতা ব্যাসার্ধের কাছাকাছি আপতিত হয়, সেগুলো বলা হয় উপাক্ষীয় রশ্মি। আর যে রশ্মিগুলো প্রান্তের দিকে বা দুই ধারের দিকে আপতিত হয়, সেই রশ্মিগুলো বলা হয় প্রান্তীয়। রয়েছে কি গোলীয় দর্পণের প্রতিফলন। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, এখানে আমরা প্রতিফলন এবং প্রতিসরণ দুটোই আমরা জানবো। যদি প্রতিসরণ একটু পরে ভিডিওতে জানবো। প্রতিফলনটা সাধারণত হয় দর্পণের ক্ষেত্রে, অর্থাৎ প্রতিফলনটা কি না, আলো এলো আয়নায় বা স্টিলের বাসনপত্র, ধাক্কা খেয়ে পুনরায় আবার পিছনে ফিরে গেল, এইটাকে বলছি কি প্রতিফলন, যেগুলো হচ্ছে দর্পণের ক্ষেত্রে ঘটে। প্রতিসরণটা কি, যেমন প্রতিসরণটা হচ্ছে যেটা আলো ভেদ করে চলে যায়, অর্থাৎ আলো আসলো কোনো কাঁচের মাধ্যম বা কাঁচ ভেদ করে ভিতরে প্রবেশ করে গেল, এই ঘটনাটা হচ্ছে কি আলোর প্রতিসরণ, যেটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে হয়। তাহলে আমাকে জেনে রাখতে হবে, দর্পণে হয় আলোর প্রতিফলন, অর্থাৎ আলো এসে ধাক্কা খেয়ে পিছনে ফিরে যায়। আর লেন্সে কি হয়, প্রতিসরণ হয়, অর্থাৎ লেন্স ভেদ করে আলো প্রবেশ করে। তাহলে এখানে তোমরা প্রতিফলনের সংজ্ঞাটা ভালো করে পড়বে, সহায়িকাতেও রয়েছে, সহায়িকা দেখেও পড়তে পারো প্রতিফলনের সংজ্ঞা। যে আলোক রশ্মি আসছে কোনো মাধ্যমের মধ্য দিয়ে এসে দর্পণে আপতিত হওয়ার পর পুনরায় আলোক রশ্মির একটা অংশ বা আলোক রশ্মিটা যদি আবার পুনরায় প্রথম মাধ্যমে পিছনে ফিরে যায়, তাহলে সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি আলোর প্রতিফলন, যেটা দর্পণের ক্ষেত্রে হয়। আর এখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রতিফলনের দুটো সূত্র রয়েছে। এই প্রতিফলনের সূত্র দুটো তোমাকে জানতে হবে। প্রথম সূত্র কি বলছে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। অর্থাৎ আমি এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিচ্ছি। বোঝানোর জন্য এরকম ধরে নিলাম, এটা হচ্ছে দর্পণ বা আয়না, এভাবে রাখা রয়েছে। এবার একটা রশ্মি আসছে, একটা রশ্মি এসে আয়নার উপরে এই বিন্দুতে পড়ছে, তাহলে যে রশ্মিটা এসে আয়নার উপরে পড়ছে সেই রশ্মিটাকে আমরা বলি আপতিত রশ্মি। আর একটা রশ্মি কি করলো, এই আয়নায় ধাক্কা খেয়ে পুনরায় ব্যাক করে পিছনে ফিরে যাচ্ছে, যে রশ্মিটা পিছনে ফিরে যাচ্ছে সেটাকে আমরা বলি কি প্রতিফলিত রশ্মি। আর এই ঘটনাটাকে বলা হয় কি আলোর প্রতিফলন।
আর এই দুটো রশ্মির মাঝ বরাবর এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে দর্পণের উপরে একটা 90 ডিগ্রি করে আমরা একটা অভিলম্ব আঁকি। সেই লম্বটাকে আমরা কি অভিলম্ব বলে থাকি। এই অভিলম্বের উভয় পাশে থাকি, একদিকে থাকে আপতিত রশ্মি যেটা এসে পড়ছে, আর একদিকে থাকে প্রতিফলিত রশ্মি যেটা বেরিয়ে যাচ্ছে। এখানে আপতিত রশ্মিটি যে কোণ করে পড়ছে এখানে, সেই কোণটাকে বলা হয় আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি যে কোণ করে বাইরে বেরিয়ে যায়, সেই কোণটাকে বলা হয় প্রতিফলন কোণ। এবার প্রথম সূত্রটা কি বলছে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অভিলম্বের উপর দর্পণের উপর অঙ্কিত অভিলম্ব কি একই সমতলে থাকে। অর্থাৎ কি, এই যে তিনটে বিষয় আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর এই যে অভিলম্ব, তিনটে সবসময় একটা তলে থাকবে। এই নয় যে এইরকম বেঁকে এটা অন্যদিকে তলে সরে যাচ্ছে বা এটা এদিকে বেঁকে যাচ্ছে, এরকম নয়। যখনই থাকবে এই তিনটে জিনিস একটি মাত্র তল বরাবর থাকবে, অর্থাৎ তিনটে একটা প্লেনে অবস্থান করবে। অর্থাৎ কি বললাম, আপতিত রশ্মি এমন হয় না যে আপতিত রশ্মি এদিক থেকে পড়ছে, অভিলম্ব থেকে প্রতিফলিত রশ্মি উল্টো দিকে বেঁকে এ পাশে চলে যাচ্ছে, এদিকে চলছে, এরকম নয়। যেদিকে যাক না কেন তিনটে সমান তল বরাবর এরা অবস্থান করবে। এটা হচ্ছে প্রথম সূত্র। কি, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর দর্পণ যেটা, ওটাকে আমরা প্রতিফলক বলছি, প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্রটা দেখো। দ্বিতীয় সূত্র বলছে যে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়। এখানে আমি যে দেখালাম যে এখানে এটা সাপোজ ধরলাম যে দর্পণ বা প্রতিফলক, এখানে এই যে এটা হচ্ছে আপতিত রশ্মি এসে পড়ছে, এটা প্রতিফলিত রশ্মি বেরিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে অভিলম্ব ছিল। এই মাঝখানে যে কোণ সৃষ্টি হয় এটাকে হচ্ছে আপতন কোণ, আর যেটা বেরিয়ে যাচ্ছে প্রতিফলিত রশ্মি যে কোণ করে সেটা বলা হয় প্রতিফলন কোণ। সবসময় খেয়াল রাখতে হয় কোণগুলো হিসাব করা হয় অভিলম্ব থেকে, অর্থাৎ এই কোণটা হচ্ছে এদিক থেকে এপাশে হিসাব করা হবে, অভিলম্ব থেকে এদিকে হিসাব করা হবে, আর এই কোণটার মান অভিলম্ব থেকে এপাশে হিসাব করা হবে। তাহলে এই যে কোণ এটা হচ্ছে আপতন কোণ, আর এই যে কোণ এপাশে এটা হচ্ছে প্রতিফলন কোণ। সব সময় আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়। দেখো ছবিতে আর একবার ভালো করে বলে দিচ্ছি। দেখো এই যে নিচের লাইনটা রয়েছে এটা হচ্ছে দর্পণ বা প্রতিফলক। এটা হচ্ছে দর্পণের উপর 90 ডিগ্রি ভাবে দাঁড় করানো রয়েছে একটা অভিলম্ব, যেই বিন্দুতে দাঁড়িয়েছে এই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। এই যে রশ্মিটা আসছে, এই রশ্মিটা এসে আপতন বিন্দুতে পড়ছে, এই রশ্মিটাকে বলে আপতিত রশ্মি। এখানে ধাক্কা খাওয়ার পর, প্রতিফলকে ধাক্কা খাওয়ার পর রশ্মিটা আবার বেরিয়ে যাচ্ছে, এই রশ্মিটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এই অভিলম্ব থেকে আপতিত রশ্মিটা যে কোণ করছে সেই কোণটাকে বলে আপতন কোণ। অভিলম্ব থেকে প্রতিফলিত রশ্মিটি যে কোণ সৃষ্টি করছে সেই কোণটিকে বলা হয় প্রতিফলন কোণ। প্রতিফলনের দ্বিতীয় সূত্র বলছে কি না, এই আপতিত রশ্মি, এই আপতন কোণ আর প্রতিফলন কোণ, এই দুটো কোণের মান সর্বদা সমান হবে। এটাই হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। আর এই সূত্রটাকে বিজ্ঞানী টলেমির সূত্র বলা হয়, জেনে রাখ। দেখো তোমাদের বইয়ের ছবিতে একটা রয়েছে, এটা হচ্ছে গোলীয় দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ দেওয়া রয়েছে। এটা হচ্ছে এই রশ্মিটা এসে পড়ছে, এটা হচ্ছে আপতিত রশ্মি, এই রশ্মিটা বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর এই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু, আর এই আপতন বিন্দুতে দর্পণটার উপরে বা প্রতিফলকের উপরে একটা রেখা ধরা হয়েছে, এটা হচ্ছে অভিলম্ব। এই অভিলম্বের উভয় পাশে যে দুটো কোণ রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, এই দুটো কোণের মান সর্বদা সমান হবে, অর্থাৎ কোণ আই আর কোণ আর এর মান সর্বদা সমান হবে। এটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। এরপর দেখো ফোকাস সম্পর্কে জানতে হবে। ফোকাসটা কি বা ফোকাস বিন্দুটি কি না, যদি কোনো দর্পণে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে পড়ে, এখানে একটা অবতল, এটা উত্তল দর্পণ দেখানো হয়েছে ছবিতে। এটা হচ্ছে প্রধান অক্ষ, এই যে লাল রেখাগুলো এটা হচ্ছে আলোক রশ্মি এসে পড়ছে। অর্থাৎ কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে দর্পণে আপতিত হওয়ার পর রশ্মিগুলো, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলি যে বিন্দুতে প্রধান অক্ষের উপরে মিলিত হয়, এই যে রশ্মিগুলো আসছে এসে আপতিত হওয়ার পর যখন ফিরে যাচ্ছে, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপরে এফ বিন্দুতে মিলিত হয়, তাই এই বিন্দুটিকে বলা হয় কি ফোকাস বিন্দু। আর এ পাশে যদি দেখায় উত্তল দর্পণের ক্ষেত্রে সেম, এই যে রশ্মিগুলো এসে পড়ছে, পড়ার পর আপতিত হওয়ার পর যখন প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে, তখন এই রশ্মিগুলি প্রধান অক্ষের উপরে এই বিন্দু থেকে প্রতিসৃত হচ্ছে বা বেরোচ্ছে বলে মনে হয়, তাই এই বিন্দুটি হচ্ছে উত্তল দর্পণের ফোকাস বিন্দু।
আর এই ফোকাস বিন্দু থেকে মেরুর মধ্যে যে দূরত্বটা থাকে এই দূরত্বটাকে বলা হয় কি ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। এরপর যেটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে এই যে R=2f এর প্রমাণ, মানে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে ছবিতে দেখো এফ থেকে পি এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এফ হচ্ছে ফোকাস বিন্দু, তাহলে এফ থেকে পি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, আর সি হচ্ছে বক্রতা কেন্দ্র, তাই সি থেকে পি এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ এই ফোকাস বিন্দুর দ্বিগুণ হবে বক্রতা ব্যাসার্ধ, এটা প্রমাণ করতে হবে। এবার এখানে তোমাদের রয়েছে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ রয়েছে, অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ থাকে, আর পরে পেজে উত্তল দর্পণের ক্ষেত্রেও প্রমাণ রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা ইম্পর্টেন্ট এবং এটাই আমরা এখন জানবো। দেখো প্রমাণটা খেয়াল করো, অবতল দর্পণের ক্ষেত্রে এটা আমরা প্রমাণটা করছি। প্রথমে হচ্ছে M1PM2 একটি কম উন্মেষের অবতল দর্পণ। M1PM2 এটা হচ্ছে একটা অবতল দর্পণ, কম উন্মেষ মানে এদের মধ্যে ডিস্টেন্সটা খুব একটা বেশি করা হয়নি, অল্প রাখা হয়েছে ডিস্টেন্স, অর্থাৎ গোলকটাকে বেশি বড় আকৃতি করা হয়নি, ছোট আকৃতির গোলকের একটা অংশ নেওয়া হয়েছে। তারপর বলছে CFP যথাক্রমে অবতল দর্পণটির বক্রতা কেন্দ্র, ব্যাসার ফোকাস আর মেরু। সি হচ্ছে বক্রতা কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস বিন্দু, আর পি হচ্ছে মেরুবিন্দু। পিসি বক্রতা ব্যাসার্ধ, পি থেকে সি এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর পি এফ ফোকাস দূরত্ব, পি থেকে এফ এই ডিস্টেন্স হচ্ছে ফোকাস দূরত্ব, যেটাকে আবার এফ দ্বারা লিখছে, অর্থাৎ এটাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করছে। অর্থাৎ এই বক্রতা ব্যাসার্ধকে পিসি লিখছে, এটাকে ছোট হাতে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। এবার দেখো বলছে প্রধান অক্ষের সমান্তরালে এ বি রশ্মিটি, তাহলে এই প্রধান অক্ষ হচ্ছে সি থেকে পি এই লাইনটা প্রধান অক্ষ, এর সমান্তরালে রশ্মি হচ্ছে এ বি, এই রশ্মিটি এ বি রশ্মিটি দর্পণের বি বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যায়, মানে এই রশ্মিটা এলো বি বিন্দুতে প্রতিফলিত হলো, মানে আপতন হলো, তারপরে প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু এফ দিয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বিডি হচ্ছে প্রতিফলিত রশ্মি যেটি এফ ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপর কি বলছি বি ও সি যোগ করা হয়েছে, এখানে বি আর সি যোগ করা হলো, এটা হচ্ছে অভিলম্ব হিসাবে কাজ করছে, এটা অভিলম্ব বি এস সি। সিবি রেখা বি বিন্দুতে দর্পণের উপর লম্ব হবে, বলছি সিবি রেখাটা সি থেকে বি রেখা বি বিন্দুতে দর্পণের উপর লম্ব হবে, কারণ এটা ওই কারণে আমরা অভিলম্ব বলছি, যেটা লম্ব হচ্ছে এটা, কারণ সিবি দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এই সিবি এটা কি দর্পণের বক্রতা ব্যাসার্ধ, যেমনই সিপি বক্রতা ব্যাসার্ধ, সিবিও ব্যাসার্ধ হবে, কারণ এটা একটা বৃত্তের অংশ, বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি পরিধি দাগ টানি সবই ব্যাসার্ধ হয়, তাহলে সিবি এটাও একটা ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের বা গোলকের, তাই এটাও বক্রতা ব্যাসার্ধ। এবারে কি দেখো প্রতিফলনের নিয়ম অনুসারে কোণ এবিসি আর কোণ সিবিএফ সমান হবে, কোণ এবিসি মানে এই আই কোণটা আর কোণ সিবিএফ মানে এই আর কোণটা, এই দুটো কোণ সমান হবে, যেটা প্রতিফলনের দ্বিতীয় সূত্রে রয়েছে, অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। এক্ষেত্রে এবি আর সিপি সমান্তরাল, এবি এই রশ্মিটা, সিপি প্রধান অক্ষ বা বক্রতা ব্যাসার্ধ, এটা কি সমান্তরাল, কারণ আমরা অঙ্ক অনুসারে এটা এঁকেছি, এবং বিএফ বা সিবি, এখানে হচ্ছে সিবি, সিবি হচ্ছে ছেদক, অর্থাৎ এবি আর সিপি সমান্তরাল, সিবি হচ্ছে ছেদক, তাহলে এ বি সি মানে এই আই কোণটা আর এই কোণটা বিসিএফ এই দুটো কোণ কি হবে সমান হবে, কারণ একান্তর কোণ হচ্ছে, এই দুটো সমান্তর সরলে এটা ছেদক হলে এই দুটো কোণ সমান, কারণ এটা একান্তর কোণ। এই কোণটার সাথে মার্ক করছি আমি, এই কোণটার সাথে আই কোণটা সমান, এবং তারপর কি বলছে অতএব যেহেতু এই দুটো কোণ সমান আমরা জানি, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তাহলে এই কোণটা এই কোণটা সমান হওয়ার দরুন তারা বলতে পারি এই কোণটা এই কোণটা সমান হবে, তার মানে কোণ বিসিএফ আর সমান হচ্ছে কোণ সিবিএফ, এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো কোণ সমান হওয়ায় আমরা যদি এটা ত্রিভুজ বলি, এটা একটা ত্রিভুজ,
ত্রিভুজের এই দুটো কোণ সমান হলে এই কোণ দুটির বিপরীত বাহুও সমান হবে। তার মানে CF এই বাহু আর BF এই দুটো বাহু কি হবে? সমান হবে, কারণ ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহু দুটি সমান। তাহলে এই দুটো আমরা সমান পেয়ে গেলাম। এবারে কি বলছে, কম উন্মেষের কারণে বা কম উন্মেষের অবতল দর্পণে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বি ও পি বিন্দুটি কাছাকাছি হয়। মানে এই যে উন্মেষটা যদি কমানো হয় তাহলে কি এই বি বিন্দুটা পরপর কাছে এখানে সরে আসবে। মানে আমরা যারা উপাক্ষী রশ্মির ক্ষেত্রে দেখেছি, উপাক্ষী রশ্মি কাকে বলা হয়? যে রশ্মিটা প্রধান অক্ষের গা ঘেঁষে ঠিক মেরুর কাছে আসে সেটাকে বলে উপাক্ষী রশ্মি। অর্থাৎ উন্মেষটা যদি কমিয়ে ছোট করা হয় তখন কি হবে, বি আর পি বিন্দু এই দুটো বিন্দু কাছাকাছি সরে আসবে। সেক্ষেত্রে বি এফ এর মান যা আসবে পি এফ এর মান সমান হবে, কারণ এই পয়েন্টটা যদি এই জায়গাটা চলে আসে, এই বি এফ যতটা হবে পি আর এফ ততটাই সেম হয়ে যাবে। সুতরাং সি এফ আর পি এফ সমান হবে। তার মানে সি এফ আর পি এফ তাহলে এই দুটো সমান হয়ে যাবে। কেন না, আমরা এটা সমান প্রমাণ করলাম একটু আগে। আবার এই বিন্দু যদি কাছাকাছি আসে তাহলে এই বি এফ আর সি এফ তাহলে সমান হয়ে যাবে। আর যেহেতু এই দুটো সমান আবার এই দুটো সমান, তার মানে বলতে পারি এই দুটো সমান। তাহলে কি পেলাম, সি এফ আর পি এফ সমান। এবারে কি, সুতরাং পিসি সমান এই পিসি এই পুরোটা সমান কি, এই পুরোটা সমান এই দুটো যোগফল না, এই দুটো যোগফল। তাহলে পিসি সমান পিএফ প্লাস সিএফ। এবার এই দুটো সমান হওয়ার দরুন তার মানে ওখানে 2 ইন্টু পিএফ বলা হচ্ছে। এই দুটো সমান, তাহলে এই পুরোটা সমান বলতে পারি এর দ্বিগুণ, অর্থাৎ আর সমান এই এফ এর দ্বিগুণ। তাই লেখা আছে আর সমান 2f। অতএব উপাক্ষীয় রশ্মির জন্য এই উপাক্ষীয় রশ্মিটা এখানে প্রযোজ্য হচ্ছে, যে কারণে বি বিন্দুটা কাছে এখানে নিয়ে আসা হচ্ছিল। তাহলে বি বিন্দুটা কাছে আসলে সেই রশ্মিটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি বলা হচ্ছে। আপতিত কোণটা বিন্দুটা পুরো মেরুর কাছে চলে আসছে। উপাক্ষীয় রশ্মির জন্য অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। এই প্রমাণটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এরপরে রয়েছে গোলীয় দর্পণে রশ্মি চিত্রের সাথে কীভাবে প্রতিবিম্ব গঠন হয় তার কৌশল, অর্থাৎ দর্পণে কীভাবে চিত্র সৃষ্টি হয় তার কৌশল করতে হবে। এখানে আমাদের পরীক্ষার ক্ষেত্রে আঁকাও দেয়, তার জন্য এই 3টে রুলস আমাকে জানতে হবে। সেই রুলস অনুযায়ী এই যে এখানে তোমাদের টেক্সট বই রয়েছে, দেখো বস্তুর বিভিন্ন অবস্থানের দরুন প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রতিবিম্ব আকার, প্রতিবিম্ব কীরকম হবে, চিত্র সাহায্যে পরীক্ষায় এখান থেকে যে কোনো একটা আঁকতে দিতে পারে অথবা শুধু শর্ট কোশ্চেন হিসাবে জিজ্ঞাসা করতে পারে। তার জন্য প্রথমে আমাদের এই 3টে রুলস ভালো করে কীভাবে আসছে জানতে হবে। এবার রুলসগুলো জানার জন্য প্রথমে কিভাবে আমাদের এই অবতল দর্পণটা আঁকতে হয় সেটা আমরা প্রথমে একটু জেনে নেব। তাহলে দর্পণ আঁকার জন্য প্রথমে বলে রাখি, এটা আমরা অবতল দর্পণই আঁকবো। পরীক্ষায় অবতল দর্পণই দেয়, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, এতগুলো বস্তুর বিভিন্ন অবস্থানের দরুন প্রতিবিম্ব আকার ভিন্ন ভিন্ন হয় না, তাই ছবি দেয় না। অবতল দর্পণটাই ভালো করে করতে হবে। তো তার জন্য একটা সরলরেখা এঁকে স্কেলের সাহায্যে 2 সেমি অন্তর এরকম 4টে বিন্দু নিয়ে নেবে। এবারে কম্পাসের সাহায্যে, এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে এই বিন্দুটাকে নাম দিয়ে দেবো সি বিন্দু, নাম দিয়ে দেবো এই বিন্দুটা এফ নাম দেবো, অর্থাৎ এটাকে আমরা বক্রতা কেন্দ্র করব, এটাকে ফোকাস বিন্দু করব, আর এটাকে পি নাম দিয়ে দেবো। এখানে আমাদের দর্পণটা সৃষ্টি হবে। তাহলে কম্পাসটা কোথায় বসাবে, সি বিন্দুতেই কম্পাস বসাতে হবে। বসানোর পর পি বিন্দুতে পেন্সিল বসিয়ে এইভাবে টেনে দেবো। যেহেতু এটা অবতল দর্পণ তার মানে এর ভিতরটা আমরা ইউজ করব, তাই বাইরটা আমরা ইউজ করব না, তাই এরকম দাগ দাগ দিয়ে দেবো বোঝানোর সুবিধার্থে। তাহলে এটা হয়ে গেল আমাদের অবতল দর্পণের অঙ্কন। এইরকম ভাবে চটপট 3টে আমরা এঁকে নেব। ধরো তাহলে আমরা দেখো 3টে এরকম দর্পণ আমরা এঁকে নিয়েছি, 3টে রুলসকে এখানে আমরা দেখানোর জন্য। তাই এটা হচ্ছে আমরা 3টে রুলস এটাই করবো আমরা। প্রথম রুলস 1, এটা হবে আমাদের রুল 2 করব, আর এটা রুলস 3 করব। এই 3টে রুলস জানলেই আমরা তবে দর্পণের সাহায্যে কীভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা আমরা করতে পারবো। দেখো রুলস 1 কি না, কোনো রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে
কোনো রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যদি আসে, সেই রশ্মিটা বেরিয়ে যাওয়ার সময় সবসময় বেরোবে কোথা থেকে, না এটা প্রধান অক্ষ, এর সমান্তরালে যদি এই রশ্মিটা এদিকে যাচ্ছে, তাহলে এটা যখন প্রতিফলিত হবে সেই রশ্মিটি এই ফোকাস বিন্দু দিয়েই বেরিয়ে যাবে। এই রুলসটা মনে রাখতে হবে। কি না, কোনো রশ্মি দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণে আপতিত হওয়ার পর সেটি প্রতিফলিত রশ্মিটি ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাবে। এই রুলসটা প্রথম রুলস। আর দ্বিতীয় রুলস বলছে কি, তার ঠিক উল্টো, যদি কোনো রশ্মি প্রধান ফোকাস বিন্দু দিয়ে আসে, যদি আমি এভাবে আঁকি, তোমাদের বইয়ে হয়তো নিচ থেকে রয়েছে, এভাবে করলেও হবে, অসুবিধা নেই, উপর থেকে করলেই সুবিধা হবে। কোনো রশ্মি প্রধান অক্ষের সমান, যদি কোনো রশ্মি ফোকাস বিন্দু দিয়েই এসে দর্পণে আপতিত হয়, কোনো রশ্মি ফোকাস বিন্দু দিয়ে এসে দর্পণে যদি আপতিত হয়, সেই রশ্মিটি বেরিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যাবে। এটাও তোমাকে জেনে রাখতে হবে। এটাও হচ্ছে রুলস 2। কোনো রশ্মি প্রধান অক্ষের কোনো রশ্মি ফোকাস বিন্দু দিয়ে এসে দর্পণে আপতিত হওয়ার পর সেটি প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যাবে। রুলস 3 কি না, যদি কোনো রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যদি কোনো রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে আসে, এসে দর্পণে আপতিত হয়, কি হবে না, কোনো রশ্মি যদি বক্রতা কেন্দ্র দিয়ে এসে দর্পণে আপতিত হয়, এখানে আঁকা একটু মিস্টেক হয়েছে, ঠিক করে আঁকবে। বক্রতা কেন্দ্র দিয়ে এসেই যদি দর্পণে আপতিত হয়, তাহলে সেটি বেরিয়ে যাওয়ার সময় ঠিক এই বক্রতা কেন্দ্র দিয়ে সেম লাইনের উপর দিয়েই বেরিয়ে যাবে। কি না, কোনো রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে এসে যদি অবতল দর্পণে আপতিত হয়, প্রতিফলিত রশ্মিটি সেই ওই একই লাইনের উপর দিয়ে বক্রতা কেন্দ্র দিয়েই বাইরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে রুলস 3। অবতল দর্পণের এই 3টে রুলস দিয়েই আমরা তোমাদের টেক্সট পেজে বস্তুর বিভিন্ন অবস্থানের দরুন প্রতিবিম্বের অবস্থান, আকার ও প্রকৃতি কীরকম হবে, এই চিত্রগুলো প্রত্যেকটা 7টা আছে, আমরা 7টা করব। এখান থেকে যে কোনো একটা পরীক্ষায় ছবি আঁকতে দিতেও পারে এবং অথবা শর্ট কোশ্চেন হিসাবেও দিতে পারে। তবে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে করব না, কেন না, এখানে একটা লাইন আছে দেখো, উত্তল দর্পণ তার প্রধান অক্ষের উপর বস্তু যে কোনো অবস্থার জন্য বস্তুর আকার ক্ষুদ্র এবং সোজা অসাধারণ গঠিত হবে। অর্থাৎ বস্তুর আকার অবস্থান তুমি যেখানে রাখবে না কেন, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে সমানই সৃষ্টি হবে। অর্থাৎ সমানই বস্তুর আকার, ক্ষুদ্র, সোজা, অসৎ, অর্থাৎ এগুলো একই সৃষ্টি হবে, প্রত্যেকটা আলাদা কিছু তৈরি হবে না। তাই আমরা এখানে অবতল দর্পণটাই শুধু করব, উত্তল দর্পণটা করব না। আর পরীক্ষায় উত্তল দর্পণ রয়েছে বস্তুর অবস্থান অসীম। এক্ষেত্রে মনে রাখতে হবে, অসীমে যদি কোনো বস্তুর অবস্থান হয়, তাহলে সেখান থেকে যে আলোক রশ্মি আসবে সেটা কিন্তু সমান্তরালভাবেই আসবে। সবসময় বস্তুর থেকে দুটো করে আলোক রশ্মি আসবে। যেহেতু বস্তুর অবস্থান অসীমে, তাই আলাদা করে আমরা এখানে কোনো বস্তুটাকে আঁকছি না, অসীম মানে অনেক দূরে রয়েছে। আর যদি কোনো আলোক রশ্মি অসীম থেকে আসে, সবসময় সেগুলো সমান্তরালভাবে আসে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে ধরবো যে আলোক রশ্মি দুটো, একটা যেহেতু অসীম থেকে আসছে সমান্তরালভাবে আসবে, তাহলে একটা ফোকাস দিয়ে আসবে আর একটা সেন্টার দিয়ে আসবে, এটা আমাকে ধরে নিতে হবে। তার জন্য এইভাবে আমরা দুটো রেখা প্রথমে এঁকে নেব। দেখো, প্রথমে এখানে দুটো রশ্মি এঁকে নিয়েছি, যেহেতু অসীম থেকে আসছে তাই সমান্তরালভাবে এঁকেছি। একটা ফোকাস বিন্দু দিয়ে গেছে, একটা সেন্টার দিয়ে গেছে। তাহলে আমরা কি জানি, রুলস 1, ফোকাস দিয়ে গেলে সে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। আর এখানে রুলস 3 অ্যাপ্লাই করেছি, সেন্টার দিয়ে আসলেই সে আবার সেন্টার দিয়েই বেরিয়ে যাবে। আর দুটো রেখা এই বিন্দুতে ছেদ করলো, তাহলে এটাই হচ্ছে প্রতিবিম্বের হেড, এখানে সৃষ্টি হচ্ছে, আর এখানে প্রতিবিম্বের লেগ। তার মানে বস্তুর অবস্থান অসীম হওয়ার দরুন প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হচ্ছে, ফোকাসে সৃষ্টি হচ্ছে। আর প্রতিবিম্বের আকার কি, সৎ, মানে একই দিকে সৃষ্টি হচ্ছে, তাই সৎ সৃষ্টি হবে, এবং মাথা যেহেতু নিচের দিকে হচ্ছে তাই অবশীর্ষ হবে। এবং অসীম থেকে আসছে মানে বস্তুর আকৃতি অনেক বড় হতে হবে বা অসীম আকৃতির হতে পারে, তার তুলনায় এটা অনেক ছোট, তাই এখানে লেখা হয় প্রতিবিম্বের আকৃতি অত্যন্ত ক্ষুদ্র। দ্বিতীয়টা দেখো, বস্তুর অবস্থান কি না, বস্তুর অবস্থান বলছে এখানে বক্রতা কেন্দ্রের পিছনে, বক্রতা কেন্দ্র তার পিছনে বস্তুর অবস্থান। এখান থেকে দুটো আলোক রশ্মি নির্গত হচ্ছে, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে গেল, গিয়ে ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে আসছে।
অপরটা এসছে কি ফোকাস বিন্দু দিয়ে এসে, মানে এটা আমরা রুল 1 আর রুল 2 অ্যাপ্লাই করছি, ফোকাস বিন্দু দিয়ে এসেই প্রধানকের সমান্তরালে বেরিয়ে যাচ্ছে। রশ্মি দুটো এই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটা হচ্ছে তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে প্রতিবিম্বের হেড। তাহলে কি দেখলাম, প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে, বক্রতা কেন্দ্র ফোকাসের ঠিক মধ্যে মানে মাঝে হচ্ছে। আর প্রতিবিম্বের আকার বস্তুর থেকে অনেকটা ছোট বা ক্ষুদ্র সৃষ্টি হচ্ছে বা ক্ষুদ্রতর হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতিটা। আর আকার কি সৎ এবং অবশিষ্ট হচ্ছে, প্রকৃতি কি সৎ এবং অবশিষ্ট হচ্ছে এখানে। এরপর দেখো 3 নম্বর ছবিটা বলছি, যদি বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে হয়, মানে বস্তুটা যদি এখানে বক্রতা কেন্দ্র অর্থাৎ সির উপরেই অবস্থান করে বস্তুটা, এই যে এখানে সির উপরেই বস্তুটা অবস্থান করছে, তাহলে এখান থেকে দুটো রশ্মি নির্গত হবে, একটা হচ্ছে প্রধানকের সমান্তরালে যাবে গিয়ে ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে আসবে, এটা হচ্ছে রুলস 1। আর এটা হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে গিয়েই প্রধানকের সমান্তরালে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে রুলস 2। তাহলে রশ্মি দুটো এই বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে এখানে বস্তুটা প্রতিবিম্বের এটা এখানে সৃষ্টি হচ্ছে। তার মানে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে কোথায়, বক্রতা কেন্দ্রেই হবে, সৎ হবে, অবশীর্ষ হবে, মাথা উল্টো মানে অবশীর্ষ, আর প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে। 4 নম্বর সূত্র দেখো, বলছে বস্তুর অবস্থান কোথায়, বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে হয়, অর্থাৎ বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে এখানে যদি বস্তুটা অবস্থান হয়, তাহলে এখান থেকে রুলস 1, একটা রশ্মি গেল প্রধানকের সমান্তরালে গিয়ে ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে এলো, অপর রশ্মি হেড থেকে নির্গত হয়ে ফোকাস বিন্দু দিয়ে গিয়ে প্রধানকের সমান্তরালে চলে এলো, এটা হচ্ছে রুলস 2। রশ্মি দুটো কোথায় মিলিত হলো, এই বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে প্রতিবিম্বের হেড। তার মানে প্রতিবিম্বের অবস্থান কোথায় সৃষ্টি হলো না, প্রতিবিম্বের সৃষ্টি হচ্ছে বক্রতা কেন্দ্রের পিছনে সৃষ্টি হলো। প্রতিবিম্বের আকার কি হয়, বস্তু থেকে আকারে অনেকটা বড় বা বিবর্ধিত, আর এটা হচ্ছে নিচের দিকে মাথা, তাই অবশীর্ষ, এবং একই দিকে রয়েছে, তাই এটা সৎ প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। দেখো এরপরটা দেখো, বস্তুর অবস্থান হচ্ছে ফোকাসে মানে ফোকাস বিন্দুতে, তাহলে এখানে যদি একটা বস্তু এঁকে নিই আমরা ফোকাস বিন্দুতে, তাহলে এখান থেকে দুটো রশ্মি নির্গত হবে, রুলস 1 অ্যাপ্লাই করছি। আর এই দর্পণগুলি অঙ্কন আমরা আগে কিভাবে আঁকবো দেখে নিয়েছি, একটু ভিডিওর প্রথম দিকে দেখে নিও যদি না পারো। তাহলে এখান থেকে জানলাম যে রুলস 1 অনুযায়ী ফোকাস প্রধানকের সমান্তরালে রশ্মি আসলে সেটা ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে এভাবে বেরিয়ে যাবে, এটা হচ্ছে রুলস 1, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি। আর একটা রশ্মি জানলাম কি না, এখানে রুলস 2তে অ্যাপ্লাই করা যাবে না, ফোকাস দিয়ে যাবে না ডাইরেক্ট, তাহলে আমরা রুলস 3 অ্যাপ্লাই করতে পারি, যেটা সেন্টার দিয়ে যাবে। তার জন্য আমার একটু দর্পণটাকে একটু বড় করে নিতে হবে, দর্পণটাকে একটু বাড়িয়ে নিচ্ছি আমি, পিছনটাকে এভাবে মার্ক করে দিলাম। আচ্ছা, এবারে রুলস 3 অনুযায়ী রশ্মিটা সেন্টার দিয়ে যাবে, তাই তো, তাহলে এটা সেন্টারের সাথে এইভাবে আঁকতে হবে যেন সেন্টার দিয়েও যায় আবার দর্পণে টাচ করতে পারে, তাহলে এইভাবেই যাবে। সরি, এখানে একটু বেঁকে গেল, একটু ঠিক করে আঁকতে হবে। না, এটা কি দেখলাম যে একটা রশ্মি যাচ্ছে, দর্পণ রশ্মি গিয়ে দর্পণ আপতিত হলে সেটা সেন্টার দিয়ে বেরিয়ে যাবে। আবার রুলস 3 অনুযায়ী, রুলস 3 যদি না জানো ভিডিও প্রথমের দিকে একটু দেখো, রুলসগুলো আমি জানিয়ে দিয়েছি। এবার দেখলাম এখানে যে রশ্মি দুটো আছে তারা কখনো ছেদ করছে না, মানে সমান্তরালভাবে আসছে, কখনো ছেদ করছে না। এবার সমান্তরালভাবে আসলে কোথায় ছেদ করে না, সেটা বলি কি অসীমে ছেদ করে। তার মানে এখানে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, অসীমে সৃষ্টি হবে, কারণ তারা যে ছেদই করবে না, তার মানে অসীমে ছেদ করবে বলতে পারি। আর একই দিকে সৃষ্টি হচ্ছে তাই সৎ হবে, নিচের দিকে সৃষ্টি হচ্ছে তাই অবশীর্ষ হবে, আর অসীমে যেহেতু তৈরি হচ্ছে তাই অত্যাধিক বিবর্ধিত হবে, মানে বড় হবে, অত্যাধিক বড় প্রতিবিম্বের আকার সৃষ্টি হবে। এরপরে দেখো
বস্তুর অবস্থান কোথায়? ফোকাস ও মেরুর মাঝে থাকবে। ফোকাস ফোকাস আর মেরুর মাঝে যদি বস্তু হয়, তার মানে এখানে যদি আমি একটা বস্তু আঁকি, তাহলে কোথায় সৃষ্টি হবে দেখা যাক। রুলস 1 অনুযায়ী ফোকাস দিয়ে গেলে যদি প্রধান অক্ষ সমান্তরালে আসে, ফোকাস দিয়ে বিন্দু দিয়ে বেরোবে। প্রধান অক্ষের সমান্তরালে এলো, ফোকাস বিন্দু দিয়ে রশ্মিটাকে বেরোতে হবে। ফোকাস বিন্দু দিয়ে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। আর রুলস 3 করতেও পারি আমরা, সুবিধা হবে। রুলস 3 অনুযায়ী এইভাবে আমরা করতে পারি। এইভাবে আমরা আঁকতে পারি যে দর্পণে আপতিত হওয়ার পর আবার সেন্টার দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখলাম এই রশ্মি দুটো পরপর আরো ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, তার মানে এরা এ পাশে তো কখনো ছেদ করতে পারবেই না, অসীমও ছেদ করতে পারবে না, কারণ এদের ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। সমান্তরাল যদি হতো তাহলে বলতাম এরা অসীমে ছেদ করবে, কিন্তু সমান্তরাল থেকে ডিস্টেন্স পরপর বেড়ে যাচ্ছে। কিন্তু এদিকে দেখতে পাচ্ছি ডিস্টেন্স কম ছিল বা কম। তাহলে আমি যদি এদিকে, যদিও দর্পণের পিছনে ছবি সৃষ্টি হয় না কারণ দর্পণ ভেদ করতে পারে না, কিন্তু মনে হচ্ছে যেন এদিক থেকেই ছেদ করতে পারে, তাহলে এদিকে আমি এটাকে ডট ডট করে একটু টেনে দিলাম। এটাকে যদিও টেনে দিই, ডট ডট করে টেনে দিলাম, দেখলাম এই বিন্দুতে থেকে একটা আসছে বলে মনে হচ্ছে। তার মানে এটাই হবে অসৎ, যেটা দর্পণের পিছনে ঘোরানো তো সম্ভব নয়, ছবি তো আলো তো ভেদ করতে পারে না, কিন্তু দর্পণের পিছন থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে এটা হবে অসৎ প্রতিবিম্ব। এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, যেটা পিছন থেকে আসছে বলে মনে হবে। এবং এর আকৃতি কি না, এর অবস্থান কি না, দর্পণের পিছনে, অবতল দর্পণের পিছনে। আর এর আকার কি, অসৎ এবং সমশীর্ষ, মাথা উপরে রয়েছে, সমশীর্ষ এবং আকারে বড় হচ্ছে এর থেকে, তাই বিবর্ধিত। বস্তুর আকার থেকে প্রতিমা আকার বড়, তাই বিবর্ধিত। এর পরেরটা দেখো রয়েছে, বস্তুর অবস্থান যদি মেরুতে সৃষ্টি থাকে, অর্থাৎ এই পি বিন্দুতে যদি আমরা ছবিটাকে আঁকি তাহলে কি হবে না। এক্ষেত্রে আমরা ছবি ঠিক করে কিন্তু আঁকতে পারবো না, কারণ বস্তুর অবস্থান যদি এই বিন্দুতেই থাকে তাহলে আমরা এখানে কিন্তু রশ্মি চিত্র দিয়ে ঠিকঠাকভাবে এঁকে দেখাতে পারবো না। ঠিক আছে, তাই আমাদের জেনে রাখতে হবে বস্তুর অবস্থান যদি মেরুতে হয়, প্রতিবিম্বের অবস্থানও কিন্তু মেরুতেই সৃষ্টি হয়ে যাবে এবং একই হবে, অসৎ সমশীর্ষ এবং বস্তু আকৃতি প্রতিবিম্ব সমান হবে, অর্থাৎ বস্তুর উপরেই কিন্তু প্রতিবিম্বটাই সৃষ্টি হবে। বস্তু যেখানে ঠিক সেই তার উপরে একই মাপের একই আকারেরই প্রতিবিম্ব এখানে সৃষ্টি হবে, এটা মনে রাখতে হবে। আর এই ছিল অবতল দর্পণের সাহায্যে অবতল দর্পণের সাহায্যে প্রতিবিম্ব গঠনের যে কৌশল, এই 3টে রুলস প্রথমে আমরা করেছিলাম। রুলস থেকে আমরা এই বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য এগুলো করলাম। আর উত্তলে কেন করা হয় না, আমরা আগেই বলেছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে রাখলেও সবসময় প্রতিবিম্বের অবস্থান, আকার, প্রকৃতি একই হয়, আলাদা হয় না। যেমন এই যে লেখাই আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর বস্তু যেকোনো অবস্থানের জন্য প্রতিবিম্বের আকারের তুলনায় ক্ষুদ্র, সোজা, অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। একই প্রত্যেক ক্ষেত্রে সেমই হয়, তবে এটা শর্ট কোশ্চেন হিসাবে দেয়, একটু মনে রাখতে হবে এটা। এরপরে যেগুলো আমাকে পড়তে হবে, আমাদের গোলীয় দর্পণের ব্যবহার অবশ্যই করতে হবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসেই। গোলীয় দর্পণের ব্যবহার প্রথমে রয়েছে অবতল দর্পণ কি কাজে ব্যবহার করা হয় আর উত্তল দর্পণ কি কাজে ব্যবহার করা হয় পরে জানবো। প্রথমে দেখো অবতল দর্পণের ব্যবহার, এখানে প্রথমে লেখা আছে কি দাড়ি কামানোর দর্পণ হিসাবে, অর্থাৎ দাড়ি কামানোর সময় যখন আমরা আয়নার দিকে বা দর্পণের দিকে তাকাই, সেই যে দর্পণটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি অবতল দর্পণ। তাহলে শুধু এটা মনে রাখতে হবে, দাড়ি কামানোর জন্য আমরা অবতল দর্পণ ব্যবহার করি।
এরপর যে প্রতিফলক রূপে অর্থাৎ মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ, মোটর গাড়ির ভিতরে যে লাইটের ভিতরে বাটির মতন চকচক করে অংশটা আমরা দেখতে পাই। অর্থাৎ আমি যদি ভাবি যে মোটর গাড়ির ভিতরে একটা বড় মতন গামলা বা বাটির মতন রয়েছে, তার ভিতরে লাইটটা লাগানো আছে, ওই যে গামলা বা যে খালা বাটির মতন থাকে ওটা হচ্ছে কি অবতল দর্পণ। এছাড়া টর্চ লাইটের ভিতরে যে গোল বাটির মতন থাকে, তারপর বড় বড় যে সার্চ লাইট, বড় বড় যে লাইটগুলো হয় সেখানেও এই অবতল দর্পণ ব্যবহার করা হয়। এবং আচ্ছা, এরপরে দেখো ইএনটি ডাক্তার, ইএনটি মানে দাঁতের যে ডাক্তাররা হয়, দাঁতের ডাক্তাররা তাদের মাথায় একটা লাইট ব্যবহার করে, বা যেটা সাহায্যে দাঁতের উপরে, রোগীর দাঁতের উপরে লাইটটা ফেলে দেখার জন্য ব্যবহার করে। তাহলে এখানে যেটা মনে রাখতে হবে, ইএনটি ডাক্তাররা অবতল দর্পণ ব্যবহার করে। তাহলে অবতল দর্পণের ব্যবহার কি? দাড়ি কামানো দর্পণ ব্যবহার হিসাবে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহার হয়, টর্চ লাইটে, সার্চ লাইটে ব্যবহার হয়। ইএনটি ডাক্তাররাও এই অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। এরপরে কি উত্তল দর্পণ। উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয় না, রেয়ার ভিউ দর্পণ। রেয়ার ভিউ মানে কোনো গাড়ি, বাইক বা কোনো গাড়ির সামনে যে দর্পণটা থাকে, পাশে দর্পণ থাকে, যার সাহায্যে পিছনের কোনো কিছু আসছে গাড়ি কি না সেটা আমরা দেখতে পাই, সেইগুলো হচ্ছে বলা হয় রেয়ার ভিউ বা রেয়ার মিরর বলা হয়। এই রেয়ার ভিউ দর্পণ হিসাবে কি উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এই যেখানে লেখা আছে যে মোটর গাড়ি, স্কুটি চালকেরা সামনে ভিউ ফাইন্ডার হিসাবে একটু উত্তল দর্পণ ব্যবহার করা, ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা, যার সাহায্যে আমাদের কি পিছনে কোনো কিছু আসছে কিনা এটা আমরা দেখতে পাই। এই যে কারণ হচ্ছে দেখো বলাই আছে যে উত্তল দর্পণে কোনো বস্তু রাখলে দর্পণটি প্রতিবিম্বের আকার, বস্তুর আকার থেকে ছোট, সমশীর্ষ, অসৎ সৃষ্ট হয়, যার ফলে আমাদের গাড়ির পিছনের কোনো গাড়ি আসছে কিনা এই যে চিত্ররূপটা বা প্রতিবিম্বটা অনেক বড় আকৃতির হলেও ছোট আকারে আমরা আমাদের উত্তল দর্পণে বা কাছে আয়নায় ছোট করে দেখতে পাই। তাই এটা মনে রাখতে হবে যে উত্তল দর্পণে ব্যবহার কোথায় না গাড়ির রেয়ার ভিউ বা যেটাকে ভিউ ফাইন্ডার বলা হয়, ভিউ ফাইন্ডারে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। এই ছিল আমাদের আলো চ্যাপ্টারের প্রথম পার্ট, 5.1 পার্টের একটু ডিসকাস আলোচনা। তোমাদের টেক্সট বই ভালো করে পড়তে হবে। আর এর পরের পার্টে আমরা 5.2 অর্থাৎ আলোর প্রতিসরণ নিয়ে আমরা আলোচনা করব। এটা আমরা প্রতিফলন নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, আজ তাহলে এতটাই।